আপনারা শুনলেন সঞ্চালকের মুখে যে আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কী এবং কেনই বা এরকম একটা অত্যন্ত সুন্দরবনের গ্রামের স্কুল আমরা বেছে নিলাম। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মহাত্মা গান্ধী একটা কথা বলতেন, যাচ্ছে না, মহাত্মা গান্ধী বলতেন যে ভারতবর্ষ গ্রামে বাস করে, যদি সত্যি সত্যি তুমি কিছু করতে চাও তাহলে তোমাকে গ্রামের কথা ভাবতে হবে। কলকাতায় যে কোনো অনুষ্ঠান করা খুব সহজ, আর এরকম একটা প্রত্যন্ত জায়গায় এসে একটা অনুষ্ঠান করা খুব সহজ। আমার সহকর্মীরা তারা এর আগেও এখানে এসে প্রাথমিকভাবে ব্যবস্থা যা যা করণীয় সেটা এখানকার শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির অন্যান্যদের সাথে আলোচনা করে গিয়েছিল। কালকে আমরা সকালের দিকে রওনা হয়ে আমরা টাকিতে রাত্রিবাস করেছিলাম, আজ সকালে এখানে এসে পৌঁছেছি। মূল বিষয়টা আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো। বাচ্চাদের মাথার উপর এত রোদ যে আমার বলতে ইচ্ছে করছে না, আমার মাথার উপর তো একটা আচ্ছাদন আছে, সেই জন্য আমি খুব বেশি সময় দেব না। বিষয়টা হচ্ছে যে আমরা যদি গত 50 বছরের ইতিহাস দেখি বা স্বাধীনতোত্তর ভারতের ইতিহাস দেখি, আরও পিছিয়ে গিয়ে 200 বছরের পৃথিবীর ইতিহাস দেখি, তাহলে দেখব যে মানুষের জীবনযাত্রার মানের অনেক উন্নতি হয়েছে। খাদ্যের উৎপাদন বেড়েছে, শিল্প উৎপাদন বেড়েছে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে, সব মিলিয়ে মানুষের আয়ুষ্কাল বেড়েছে। যেসব অসুখগুলো একেবারে দুরারোগ্য ছিল সেগুলো অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কিন্তু পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের পরিবেশ প্রকৃতির উপর এত গভীর চাপ পড়েছে যে সেটা একটা বড় ধরনের সংকট ডেকে দিয়েছে। 4টি জায়গায় আঘাত লেগেছে। প্রথম আঘাত লেগেছে আমরা যে নিঃশ্বাস নিই যে বাতাস, সেটা দূষিত হয়েছে। ভারত সরকার 131টা শহরকে ঘোষণা করেছে একটা তালিকায়। সেই তালিকায় দিল্লির যেমন নাম আছে, পশ্চিমবঙ্গের 6টি শহরের নাম আছে, তার মধ্যে কলকাতা হাওড়ারও নাম আছে, দুর্গাপুরের নাম আছে, আসানসোলের নাম আছে। এই 131টা শহরে শীতকালে বিশেষত বাতাস নিঃশ্বাস নেওয়ার যোগ্য থাকছে না। তাহলে সেই বাতাসকে যদি দূষিত হয়ে যায়, তাহলে একটা নবজাতক শিশু থেকে আরম্ভ করে দেশের যিনি প্রবীণতম নাগরিক, যিনি দেশের সবচেয়ে দরিদ্র নাগরিক এবং দেশের সবচেয়ে ধনী নাগরিক, সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই বাতাসকে কী করে আবার তার গুণগত মান ফিরিয়ে আনা যায়, সেটা একটা খুব জরুরি আলোচনা। দ্বিতীয় যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের জল সম্পদ, তার মধ্যে বিশেষত নদীগুলো। 300টার বেশি নদীর নাম ঘোষিত হয়েছে, যার বিভিন্ন অংশ শিল্প এবং শহরের বর্জ্যে দূষিত হয়েছে। তার মধ্যে গঙ্গার নাম আছে, পশ্চিমবঙ্গে অন্য আরও 10টি নদীর নাম আছে। এই নদীগুলো দূষিত হয়েছে কেন? যে শহরের কখনো কখনো গ্রামের, কখনো কখনো শিল্পের বর্জ্য জল। তৃতীয় যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যে মৃত্তিকা থেকে যে সম্পদ সংগ্রহ করে বেঁচে থাকি, সেই মৃত্তিকা ক্রমশ তার গুণগত মান হারাচ্ছে। চতুর্থ যেটা হয়েছে সেটা হচ্ছে পৃথিবী থেকে ভূজীব বৈচিত্র্য এত দ্রুত হারিয়ে যাচ্ছে যে তার পরিসংখ্যান দেখলে আমরা চমকে যাব। সেটা হচ্ছে যে 1970 সাল থেকে এই পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন প্রাণীর সংখ্যা প্রায় 68% কমেছে। কেন এসব হল? কয়েকটা ছোট ছোট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে 60-এর দশক থেকে আমাদের কৃষি ব্যবস্থায় একটা পরিবর্তন আসে। সেটা কি? আমাদের কৃষি ব্যবস্থা চিরায়তভাবে ছিল জৈব কৃষি নির্ভর, সেটা বদলে এলো রাসায়নিক কৃষি। অতিরিক্ত পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করার ফলে খাদ্যের উৎপাদন হয়তো কিছুটা বাড়ল, কিন্তু যেটা হলো যে ভূজীব বৈচিত্র্যে প্রবল আঘাত লাগলো। আমি দেখেছিলাম যে মুর্শিদাবাদের গ্রামে সকালবেলা কিছু স্কুলে যাওয়ার মতো বাচ্চা তারা ঝিঙে গাছের দুটো ফুলকে পরস্পর ছোঁয়াচ্ছিল। আমি প্রবীণ কৃষককে জিজ্ঞেস করেছিলাম কী হচ্ছে এটা। উনি বললেন যে এটা ফুল ছোঁয়ানো, এই কাজটা আগে মৌমাছি করতো।
এখন মৌমাছি আসে না, কারণ আমি এত কীটনাশক ছড়িয়েছি যে মৌমাছি প্রায় লুপ্ত। আইনস্টাইন একবার একটা বক্তৃতায় বলেছিলেন, পৃথিবী থেকে যদি কোনোদিন মৌমাছি লুপ্ত হয় তাহলে বুঝবে তোমার আয়ুষ্কাল শেষ হয়ে আসে। আমাদের সবুজ বিপ্লব বলে যে কৃষি ব্যবস্থার পরিবর্তনের কথা আমরা বলি, সেটা শুরু হয়েছিল হরিয়ানা আর পাঞ্জাব থেকে। সেই সময় আমরা প্রায় 8 কোটি টন খাদ্যশস্য উৎপাদন করতাম, এখন 80 মিলিয়ন টন, এখন 300 মিলিয়ন টনের বেশি করি। এই যে বাড়ল কৃষি উৎপাদন, কিন্তু তাতে যে মূল্য দিতে হলো, আজকে যদি আপনি হরিয়ানা পাঞ্জাবে যান, যেটাকে একসময় ভারতের খাদ্য ভাণ্ডার বলা হতো, সেটা এখন ক্যান্সার বেল্টে পরিণত হয়েছে। এক ভয়ঙ্কর দুরারোগ্য ব্যাধিতে পাঞ্জাবের ঘরে ঘরে আপনি লক্ষ্য করবেন। ফলে এই যে ভূজীব বৈচিত্র্য, আমার ছোটবেলায় আমি যেসব প্রাণীগুলোকে দেখতাম তারা অনেকে লুপ্ত। ধান খেতে যেসব ছোট ছোট মাছগুলো খেলে বেড়াতো তারা নেই। ধান খেতে কেঁচো দেখবেন লুপ্ত হয়ে যাচ্ছে। ফলে তাতে আমার আপনার উদ্বেগটা এইখানে যে বিজ্ঞানীরা বলছেন, দেখো পৃথিবীতে প্রতিটা প্রাণের সাথে সম্পৃক্ত। যদি একটি প্রাণ লুপ্ত হয় তাহলে বুঝবে তোমার শৃঙ্খলে একটা ছেদ পড়লো, যেটা তোমাকে ভবিষ্যতে বিপন্ন করবে। যে মৌমাছির কথা বলছিলাম, সেই সমস্ত মৌমাছিরা আরও অনেক প্রাণী পরাগ মিলন ঘটায়, আর পরাগ মিলন ঘটে বলেই ফলে খাদ্য উৎপাদন হয়। যদি পরাগ মিলন বিঘ্নিত হয় তাহলে এটা হওয়ার কথা নয়। ফলে এই গভীর থেকে গভীরতম উদ্বেগের মুহূর্তে যেটা বলা হচ্ছে, সেটাই এই আজকের আলোচনার মূল বিষয়, মিশন লাইফ প্রোগ্রাম। মিশন লাইফ মানে আমাদের বলছে জীবনশৈলীতে কিছু কিছু পরিবর্তন ঘটাতে হবে। কি পরিবর্তন ঘটাতে হবে? খুব ছোট ছোট কাজ। সেটাকে আমরা যে শক্তি ব্যবহার করি, এই আলোটা জ্বলছে, এই শক্তি আসে মূলত কয়লা পুড়িয়ে। আর কয়লা পোড়ালে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ভেসে আর ফ্লাই অ্যাশের একটা বিরাট ভীতি তৈরি হয়। পশ্চিমবঙ্গে যতগুলো ফ্লাই অ্যাশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে সব জায়গায় এটা হয়েছে। শক্তি আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমাদের শক্তির অপচয়ও বিপুল। আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, আমি দেখেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেলে ক্লাসরুমের ভেতরে পাখাগুলো ঘুরছে, আলোগুলো জ্বলছে, ছেলেমেয়েরা হয়তো বাড়ি চলে গেছে। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, বেরোবার সময় ওগুলোকে অফ করে দিও, বন্ধ করে দিও, যাতে তোমার প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ না খরচা হয়। জলের একটা বিপুল অপচয় সারা দেশ জুড়ে হচ্ছে। আমরা 1122 বিলিয়ন কিউবিক মিটার জল সারা বছর আমাদের ব্যবহার করছি। আমাদের মাটির নিচের জল ক্রমশ এত বেশি ব্যবহৃত হয়েছে যে এটা ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে। কলকাতায় কোনো জায়গায় মাটির নিচের জল প্রায় 15 মিটার নেমে গেছে গত 5 দশকে। আমি দেখছিলাম 13 সেন্টিমিটার করে মাটির নিচের জল নেমে যাচ্ছে পশ্চিমবঙ্গের অনেকগুলো জায়গায়। ফলে আমাদের জলের অপচয়টাকেও বন্ধ করতে হবে। আমি ছেলে মেয়েদের বলবো, অনেক সময় আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি যে কল খোলা আছে, জল যথেচ্ছ পড়ে যাচ্ছে। কলকাতা শহরে খোলা কলের মুখ দিয়েগুলো দিয়ে যত জল পড়ে যায়, তাতে শহরের 1/3 মানুষের জলের চাহিদা মেটানো যায়। কিন্তু জলের অপচয়টাও ভয়ঙ্কর। এই জলের অপচয়টাকে যতদূর সম্ভব কম করা যায়। প্লাস্টিক একটা উপাদান যেটা আমাদের জীবনশৈলীকে বদলে দিয়েছে, কিন্তু প্লাস্টিকের অনেক গুণ। এটা জল নিরোধক, এটা হালকা, এটা অনেক দিন টিকে থাকতে পারে। কিন্তু আমরা যে ধরনেরভাবে প্লাস্টিককে ব্যবহার করেছি, বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, একবার ব্যবহার করলে যেটা আমরা ছুঁড়ে ফেলে দিই, সেটা মাটিতে জলে 1000 বছর থেকে যাচ্ছে, আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে। দেখবেন যে সংবাদপত্রের প্রায় দেখি মরা তিমির পেটে, মরা গরুর পেটে প্লাস্টিক পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, অর্থাৎ যেটা একবার ব্যবহার করে আমরা ফেলে দিই, সেই প্লাস্টিকটাকে একেবারে বর্জন করতে হবে। প্লাস্টিক সম্পূর্ণ বর্জন, আর বাকিটাকে পুনরায় ব্যবহার করার চেষ্টা করতে হবে। এই কাজটা আমরা বিভিন্নভাবে করার চেষ্টা করি। ইলেকট্রনিক ওয়েস্ট, এই যে আমাদের মোবাইল ফোন আমাদের প্রায় সবার হাতে হাতে, এই ইলেকট্রনিক ওয়েস্ট তো আমরা পুনর্ব্যবহার করি না। এই পুনর্ব্যবহার করাটা খুব জরুরি। অর্থাৎ এটা কিন্তু সরকারের আইন অনুযায়ী, আমি যখন একটা মোবাইল ফোনের আয়ুষ্কাল শেষ হলো, আমি যখন আরেকটা কিনতে যাচ্ছি, যিনি আমাকে বিক্রি করছেন তার এটা ফেরত নেওয়ার কথা। এখনও এই দেশে এই আইনটা খুব ভালোভাবে লাগু হয়েছে আমি দাবি করব না। ফলে এটা কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে।
এই সচেতনতার হচ্ছে আমাদেরও ওদেরকে বলতে হবে এটা আপনার ফেরত নেবার কথা, আপনি কত মূল্য দেবেন সেটা আমরা আলোচনা করতে পারি, কিন্তু এটা আমি রাস্তায় ছুড়ে ফেলব না। মিশন লাইফের 7টি মূল লক্ষ্য আছে, তার মধ্যে কয়েকটা আমি বললাম, কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে আমরা যে বাস্তুতন্ত্রের মধ্যে বাস করি সেটা 4টে সূত্রে বাঁধা। এই প্রথম সূত্রটাকে বলে যে বাস্তুতন্ত্রের প্রতিটা প্রাণী একটা একের সাথে সম্পৃক্ত। দ্বিতীয় যে সূত্রটাকে বলা হয় যে তুমি যা কিছু করছো সেটা কোথাও যাবে। আমরা যদি যে বর্জ্যটা তৈরি করি, আপনি কি জানেন যে পৃথিবীতে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য তৈরি হয়, আমরা যে পরিমাণ খাদ্যের অপচয় করি তাতে 85 কোটি মানুষের খাদ্যের চাহিদা মেটানো যায়। অথচ বিপুল পরিমাণ একটা বিয়ে বাড়িতে গেলে, একটা যে কোনো একটা অনুষ্ঠানে গেলে দেখা যায় কি বিপুল পরিমাণ খাদ্যের অপচয় হচ্ছে। এই খাদ্যের অপচয়টাকেও যতদূর সম্ভব কমিয়ে ফেলতে হবে, কারণ এই দেশে এখনো বহু লোক খেতে পারে না ভালো করে। তৃতীয় সূত্রটা যেটা বলা হচ্ছে যে তুমি যা কিছু করবে তার জন্য একটা তোমাকে মূল্য দিতে হবে। এই মূল্য দেওয়াটা খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিতে পারে। ফলে তোমাকে খুব সচেতন হতে হবে যে প্রকৃতির উপর যেন বেশি আঘাত লাগে। আর চতুর্থটা আমার খুব প্রিয় একটা সূত্র, যেখানে বলা হচ্ছে যে প্রকৃতি সবচেয়ে ভালো প্রকৌশলটা জানে। আজকে থেকে প্রায় 100 বছর আগে 1922 সালে শান্তিনিকেতন একটা অভিভাষণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে দেখো, সব প্রাণী পৃথিবীর প্রকৃতি থেকে নানা উপাদান সংগ্রহ করে বেঁচে আছে, আর তারা সবাই সেই প্রকৃতির ঋণ শোধ করে দেয়। আর মানুষই হচ্ছে একমাত্র প্রাণী, সে তার আর প্রকৃতির মাঝখানে একটা ইট কাঠ কংক্রিটের জঙ্গল তৈরি করেছে, যেখানে প্রকৃতির সাথে তার আদান প্রদানের পথটাকে সে রুদ্ধ করেছে। রবীন্দ্রনাথ তারপরে বলছেন যে প্রকৃতির ওপর নিপীড়ন কিছু দূর পর্যন্ত সয়, তারপরে আসে বিনাশের পালা। আমাদের পৃথিবীটা যেভাবে উষ্ণ হয়ে উঠছে, আপনারা জানেন যে গত 4টে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই সুন্দরবনের ওপর কি বড় আঘাত লেগেছিল। অথচ এই সুন্দরবন এই ঘূর্ণিঝড়কে বুকে গ্রহণ করে সারা বাংলাকে রক্ষা করে। আপনারা নিশ্চয়ই হয়তো জানেন, অথবা অনেকে জানেন না, আমি আমার ছাত্রছাত্রীদের জন্য বলছি, সারা দেশে যত কার্বন ডাইঅক্সাইড বাতাসে মেশে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এই সুন্দরবন। তার পরিমাণটা আমাজনের জঙ্গলের থেকেও বেশি। অথচ সেই ঔপনিবেশিক পর্ব থেকে দক্ষিণবঙ্গ জুড়ে 2 বাংলা মিলিয়ে 20,000 বর্গ কিলোমিটার ছিল সুন্দরবন, সেটা সংকুচিত হয়ে এখন 2 বাংলা মিলিয়ে বড়জোর 10,000 বর্গ কিলোমিটার, 50% লুপ্ত হয়ে গেছে। ফলে আমাদের সুন্দরবনকেও খুব ভালোভাবে রক্ষা করতে হবে। যদি সুন্দরবনকে রক্ষা না করা যায় তাহলে সত্যি সত্যি দক্ষিণবঙ্গের সভ্যতা বাঁচবে না। আমাদের বঙ্গোপসাগরের জলস্তর প্রতি বছর প্রায় 4 মিলিমিটার হারে উঁচু হয়ে উঠছে, এবং উদ্বেগের কথা হলো যে বদ্বীপের উপর দাঁড়িয়ে আমি কথা বলছি সেই বদ্বীপ আর দক্ষিণে সাগরের দিকে বাড়ছে না, বরং সাগর ক্রমশ এগিয়ে এসে ভূমিকে গ্রাস করছে। যেখানে আজকে সাগর দ্বীপে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম, আমি পুরনো মানচিত্রের সাথে তুলনা করে দেখছিলাম, সেখানে গত 2 শতাব্দীতে সাগর প্রায় 8.5 কিলোমিটার এগিয়ে এসেছে। সমুদ্রের উপকূল বরাবর 10টা দ্বীপ ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে সংকুচিত হয়ে যাচ্ছে। এ সবই কিন্তু আমাদের কোনো না কোনো পাপের ফল। ফলে আমাদেরকে বুঝতে হবে কী করে আমাদের জীবনশৈলীকে বদলে আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারি। কারণ প্রকৃতিকে রক্ষা না করলে এই সভ্যতা বাঁচবে না। আর আমার যা বয়স হয়েছে, আমি হয়তো অসুখ বিসুখ নিয়ে আর কয়েকটা বছর পৃথিবী থেকে থাকতে পারবো, কিন্তু আমার যে সন্তানরা সামনে বসে আছে, এদেরকে রক্ষা করাটা, এদের জন্য একটা সুস্থ স্বাভাবিক পরিবেশকে ফিরিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য। আমরা আসুন সবাই মিলে, আজকে যে মিশন লাইফের প্রোগ্রামটা এখানে হচ্ছে, এটাকে একটা সচেতনতা শিবির বলা ভালো। এই সচেতনতা শিবিরে আমরা আমাদের বাচ্চাদের সৈনিক করতে চাই। এখানে একটা যে 25টা শিক্ষা প্রতিষ্ঠান এসছে, তাদের মধ্যে হয়তো 3 জন পুরস্কার পাবে। এই পুরস্কার পাওয়াটা খুব বড় কথা নয়, কে পুরস্কার পেল আর কে পেল না, কিন্তু অংশগ্রহণটা বড় কথা, চেতনাটা বড় কথা। ফলে এখানে যেসব শিক্ষক শিক্ষিকারা এসছেন তারা অনেক কিছু বদলে দিতে পারেন।
আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করব। সেটা হচ্ছে, আমি কয়েকদিন আগে আমার পাড়ায় একটা ফল কিনতে গেছিলাম। একটি ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে ফল কিনছিলেন। তিনি ফল কেনার পর বললেন দোকানদারকে, আমাকে একটা ক্যারি ব্যাগে, প্লাস্টিকের ক্যারি ব্যাগে ভরে দিন। আমি ব্যাগ আনি। তো দোকানদার আমাকে চিনতেন, আমার মুখের দিকে তাকিয়ে বললেন যে আমরা তো আজকাল এটা দিই না। তখন বললেন আমি তো কিনবো না তাহলে আর। এবার ভদ্রলোক যখন চলে যাওয়াতে উদ্যত হয়েছেন, তখন দোকানদার আমার দিকে তাকিয়ে বললেন, স্যার আমি গরিব মানুষ, আবার এটাই সংকট, প্লাস্টিকের ব্যাগ না দিলে অনেকে অন্য দোকানে অন্য পাড়ায় চলে যায়। ওনার পাশে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল, ওনারই মেয়ে বছর 10 বয়স হবে। সেই মেয়েটি ওর বাবাকে বলল যে বাবা এটা ভুল হচ্ছে, তোমার ব্যাগ হাতে আসা উচিত ছিল, এই প্লাস্টিকটা নেওয়া আমাদের উচিত না। তা আমি জিজ্ঞেস করলাম বাচ্চাটিকে যে মা তোমাকে কে শেখালো এটা? বললো আমার টিচার বলেছিলেন। ফলে যারা এখানে টিচার আছেন তাদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ যে আপনারা বদলাতে পারেন, আপনারা ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে পারেন। আমি আবার দীর্ঘ শিক্ষক জীবনে অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি, তারা অনেকে কৃতি ছাত্র, অনেকে আসে, দেখা করতে আসে। একটি ছেলের গল্প বলে আমি শেষ করব। সেই ছেলেটি হচ্ছে, তার নাম কালু। আমি আমার পাড়ায় একটা বট গাছ লাগিয়েছিলাম একটা জায়গা পেয়ে। কিছুদিন বাদে গিয়ে দেখি কেউ বট গাছটাকে মাঝখান দিয়ে ভেঙে দিল। তখন গাছটা এইটুকু। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমার বাড়িতে টবে ছিল, হয়তো ভালো ছিল, এটাকে এনে এখানে লাগিয়ে তো ভালো হলো না। একটি ছেলে দৌড়ে এলো, ওই কালু দৌড়ে এলো, দৌড়ে এসে বললো স্যার কী হয়েছে? আমি দেখো আমি গাছটা লাগিয়েছিলাম, দিন 10 আগে কেউ ভেঙে দিয়েছে। বলে একটু অপেক্ষা করুন স্যার, আমি আসছি। ও দৌড়ে গিয়ে একটা বাঁশের চটা দিয়ে এলো, একটু গোবর আর মাটি দিয়ে এলো, একটা সুতো দিয়ে গাছটাকে আবার বেঁধে দিল। বেঁধে দিয়ে আমাকে বললো স্যার আপনি বাড়ি চলে যান, আমি কথা দিচ্ছি এই গাছটা আমি রক্ষা করব। আজ এই ঘটনাটা 2007 সালে, আজকে 2024 সালে গাছটা 4 তলার সমান উঁচু হয়েছে। সকালবেলা ওখানে বসা পাখিগুলো আমার ঘুম ভাঙায়, তখন আমার গর্ব হয়। আমি যেসব কৃতি ছাত্রছাত্রীরা অনেক নম্বর পেয়েছিল পরীক্ষায়, যারা খুব ভালো চাকরি, তাদের জন্য গর্ব হয় না, গর্ব হয় আমার কালুর জন্য, যে পরিবেশ চেতনা যার মধ্যে তৈরি হয়েছে। সে একটা অন্তত গাছকে বাঁচাতে পেরেছে যেখানে প্রচুর পরিমাণে পাখি এবং অন্যান্য প্রাণীর আশ্রয় নিয়েছে। ফলে শিক্ষক শিক্ষিকাদের, ছাত্রছাত্রীদের নম্বর পাওয়াটা ভালো, কিন্তু আরও ভালো একটা ভালো মানুষ, একটা প্রকৃতিপ্রেমী মানুষ হয়ে গড়ে তোলা। ফলে আপনাদের শিক্ষক শিক্ষিকারা এটা পারেন। আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি যতটুকু যা কিছু, আমি কলেজের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের প্রণাম করে বলছি, আমার ভিত্তিটা করে দিয়েছিলেন যারা, তারা হচ্ছেন আমার স্কুলের মাস্টারমশাইরা। আমি তাদের আজও প্রণাম করি। ফলে আপনারা বদলাতে পারেন। আসুন এই গভীর সংকটময় মুহূর্তে আমরা ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করি। আর সেই উদ্দেশ্যেই আমি এত দূর থেকে এখানে আজকে এসেছি, কারণ আমি আবার মহাত্মা গান্ধীর কথা স্মরণ করছি যে ভারতবর্ষকে যদি বদলাতে হয় তাহলে সেটা গ্রাম থেকে শুরু করতে হবে। আর সেই লক্ষ্যেই আমাদের এখানে আসা। আপনারা সকলে ভালো থাকবেন এবং সকলে পরিবেশকে, প্রকৃতিকে ভালো রাখার চেষ্টা করুন, সেটাই আমাদের এই সন্তানদের ভালো রাখবে। নমস্কার। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।